দাদা আমাকে খুব ছোটবেলা থেকেই চিনতেন। আমার বোধহয় তখন বয়স হবে 11-12 বছর বয়স। দাদা যেখানে থাকতেন আমিও তার কাছাকাছি। দাদা সেই থেকে আমাকে পাড়ার মেয়ে হিসেবে চিনতেন। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ছিল, দাদা আমাকে বলতেন যে তুই ভালো পড়াশোনায়, তুই গান করিস, তুই নাচ করিস, গিটার বাজাস, আমার খুব ভালো লাগে। আমি কিন্তু তোর দাদা। তো সেই যে উনি বলেছিলেন একদিন আমাকে কথার ছলে যে আমি তোর দাদা, সেই দাদাটা কিন্তু উনি সেই ছোটবেলা থেকে আমাকে এখনো মানে চলে যাওয়ার আগের দিন পর্যন্ত উনি ঠিক সেইভাবে আমাকে দাদাই ছিলেন, দাদা এবং সত্যিকারের দাদা হয়ে উঠেছিলেন। এবং আমার মনে আছে আমার খুব ছোটো বয়সে আমি আমার বাবাকে হারাই, তখন দাদাই একভাবে আমাকে সান্ত্বনা দিয়েছিলেন, তোর মন খারাপ কেন রে, তোর এত মন খারাপ কেন, তোর এই দাদা আছে, দাদাই তো তোকে তো রক্ষা করতে পারবি, দাদাই তো তোর সাথে সবসময় থাকবে। সত্যি সত্যি তাই। এবং দাদা আমাকে এত উৎসাহ দিয়েছিলেন, আমার বাবা মারা যাওয়ার পর গান বাজনা এবং নাচ সব আমি ছাড়তে হয়েছিল, তখন শুধু পড়াশোনাটাই করে নিতাম। দাদা ব্যাপারটা আমাকে বলেছিলেন, দেখ তুই যা কিছু পড়াশোনাটা কিছুতেই তুই ছাড়বি না, তোর এই গান বাজনা নাচ এগুলো তোর পরেও হবে, কিন্তু গান তুই পরেও শিখতে পারবি, তুই পড়াশোনাটা তুই ছাড়বি না, যেভাবেই পারিস তুই পড়াশোনা করে যাবি। এইভাবে আস্তে আস্তে আমি বড় হতে থাকি। এবং বড় হওয়ার পর আমি যখন এমএসসি পড়ছি তখন আমার বিয়ে হয়। উনি তখন আমাকে ওনার ভাইয়ের সাথে নিজের সামনে থেকে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছিলেন। আমার এমএসসি পাস করার পরে আমি একটা চাকরি পাই, এবং সেটা হচ্ছে একটা রিসার্চ ইনস্টিটিউশন। সেই চাকরি করতে করতে আমার খুব ইচ্ছে ছিল যে আমি পিএইচডি করবো। দাদা তখন আমাকে বলেছিলেন যে হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তুই শুরু কর, তোর কোনো চিন্তা নেই, আমরা আছি না তোর সাথে। আমার তখন একটি ছেলে সন্তান হয়ে গিয়েছে, আমি সেই ছেলেকে নিয়ে সংসারের কাজ নিয়ে, চাকরি নিয়ে, রিসার্চ ওয়ার্ক নিয়ে একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি। দাদা তখন বলেছিলেন যে নুপুর, তোকে সংসারে কোনো কাজ করতে হবে না, রান্না বান্না করতে হবে না, তোকে কোনো কাজে তুই মনই দিবি না সংসারে দিকে, তুই মন দিয়ে রিসার্চ ওয়ার্ক কর, চাকরিটা তুই ঠিক মতো রাখবি, এই দুটো জিনিস তুই পড়াশোনাটাকে তুই কাজে লাগা। এবং আমার এই সংসারের ব্যাপারে আমার বড় যা আমার উপর যে যা ছিলেন, তিনি গত হয়েছেন বছর 2 আগে, তিনি আমাকে এত সাহায্য করেছিলেন। তিনি রান্নাবান্না আমার হাতের থেকে সব তুলে দিয়েছিলেন, তিনি সব সময় রান্নাবান্না করতেন। আমার শাশুড়ি মা, আমার এক ননদ, তারা আমার বাচ্চাকে সামলাতো। আমার বড় ছেলে তাদের হাতেই কোথায় বলতে গেলে ছোটোবেলাটা মানুষ হয়েছে। এবং এইভাবে আমাকে দাদা সব সময় সাহায্য করেছেন। এবং যথারীতি আমার একদিন পিএইচডি হয়ে গেল। এবং আমার মনে আছে আমার শ্বশুরবাড়িতে প্রত্যেকেই খুশি হয়েছিল, সব থেকে বেশি খুশি হয়েছিলেন আমার দাদা। এবং দাদা আনন্দ সহকারে একটা উপহার আমাকে দিয়েছিলেন, এই আংটিটি আমাকে দিয়েছিলেন। সেই থেকে আজ পর্যন্ত একদিনের জন্য আংটিটা আমি করিনি আমার হাতের থেকে। এবং দাদা এত আমার প্রিয় ছিলেন, আমার বিয়ের আগেও উনি আমাকে ঠিক যেভাবে দাদা, এবং আমিও ওনাকে দাদা বলে দেখি, এবং বিয়ের পরেও উনি সেই একইভাবে আমাকে দাদা এবং বোনের মতন দেখে এসেছেন। এবং দাদা যেদিন চলে গেলেন আমার সেদিন এত কষ্ট হয়েছিল, মানে কি, আমরা ওনাকে দেখতে আসতাম, দাদা অসুস্থ হয়ে পড়েছেন, যেতে পারছিলেন না, আমরা আসতাম। আমরা আসার পরে দাদা একদিন বললেন কি যে নুপুর, তোর ওই গানটা মনে আছে? আমি তো অবাক হয়ে গেলাম, কোন গানটার কথা বলছেন? যে অনেক দিয়েছ নাথ, দেখ বিশ্বনাথই তো আমাদের সব, বিশ্বনাথই তো আমাদেরকে রক্ষা করছে, বল। ওই গানটা কিন্তু আমার খুব প্রিয়, তুই বলবি একটু? আমি 2-4 লাইন, তো আমাদের তো গান মনে থাকে না, মুখস্থ থাকে না, গানের কোনো চর্চাই নেই, তবু আমি বললাম হ্যাঁ ঠিক আছে করবো। এই প্রসঙ্গে আমি একটু বলি, দাদা আমাদেরকে গান মানে খুব ভালোবাসতেন বলে বোধহয় আমাদের বাড়িতে গান আসতেন, গান নিজে লিখতেন, নিজে সুর করতেন। এবং রবীন্দ্রসঙ্গীত তো ছিল প্রিয় গান, রবীন্দ্রসঙ্গীত আমাদেরকে হাতে ধরে অনেক গান শিখিয়েছেন। এবং উনি প্রায় সপ্তাহে 2 দিন বা 3 দিন উনি আসতেন, এসে উনি আমাদের গান নিয়ে বসা হতো। আমি হারমোনিয়াম বাজাতাম, দাদা তবলা বাজাতেন, এবং আমাদের একটা গানের আসর বসতো, সেখানে উনি অনেক কিছু গান শিখতে আমাদের শেখাতেন, নিজেও গান গাইতেন এবং তবলা বাজাতেন। এইভাবে আমাদের অনেক সুন্দর সুন্দর সন্ধ্যে কেটে গিয়েছে। কিন্তু সেটা মনে পড়লো, দাদা যখন বলেন তোর ওই গানটা মনে আছে, দেখ কতদিন তো আমরা গান গাই না একসাথে, বল। আমি অবাক হয়ে গেলাম, দাদা তখন একেবারে শয্যাশায়ী, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, হাত টাত মানে কি বলবো, একেবারে মানে বলতেও খারাপ লাগছে যে কিছু নেই, শুধু হাড় আর চামড়া। তার মধ্যে দাদারা গান করলেন,
কর না, শুরু কর। তা আমি এবং আমার স্বামী ছিলাম, সেখানে ছিলাম, আমরা দুজনে শুরু করলাম। ওমা, দাদা দেখি আমাদের সাথে সাথে গলা লাগালো। আমি অবাক হয়ে গেলাম, আমরা থেমে গেলাম। 2-4 লাইন করার পরে আমরা থেমে গেছি, কিন্তু দাদা পুরো গানটা গাইলেন, পুরোটা নির্ভুলভাবে মুখস্থ তার পুরো গানটা দাদা গাইলেন। আমরা অবাক হয়ে শুনলাম। তখন তো আর জানি না যে দাদার এটাই দাদার শেষ গান, কিন্তু আমাদের সাথে গাওয়ার শেষ গান। যাই হোক, দাদা চলে গেলেন। আমার দুটো প্রসঙ্গ ছিল বলার। একটা হচ্ছে আমার এই ছোটোবেলার সাথে দাদার সঙ্গে যে সম্পর্ক, দাদার সাথে যে সম্পর্ক, বোন ভাই দাদার সম্পর্ক একরকম। আরেকটা প্রসঙ্গ আমি আসবো এখন, সেটা হচ্ছে দাদার এখন পর্যন্ত কেউ বলেনি সে কথাটা, কিন্তু আমি সেটা এখন বলবো। সেটা হচ্ছে দাদা কীভাবে ওপার বাংলা থেকে এপার বাংলায় দাদা আসবে। দাদা তখন 14 বছর মাত্র বয়স, যদিও সেটা কিন্তু আমার চোখে দেখা বা উপলব্ধি করার ব্যাপারটাই শুরু বেশি, কারণ আমি শুনেছি এটা দাদা এবং দিদির মুখের থেকে। দাদার তখন 14 বছর বয়স। দাদারা তখন স্বাধীনতার পর দাদাদের যখন প্রথম চলে আসছে, প্রচুর লোক ওই ওপার বাংলা থেকে ওপার বাংলায় চলে আসছে, তখন সবাই ভাবছে বোধ হয় আমাদের ছেলে ছেলে দাদার 3 ভাই ছিলেন, আমাদের বড় দাদা এখানে অনেক আগে এসে গেছে। আর দাদা তখন 14 বছর বয়স। দাদার 14 বছর বয়সের সাথে দাদার পরের যে বোন, বছর 3 ছোটো হতে হবে, সেই বোন আর ছোটো ভাই, তার 6-7 বছর বয়স হবে। তাদেরকে এক হাতে বোনকে ধরে এক হাতে ভাইকে ধরে দাদা আস্তে আস্তে রওনা হবেন। কি না, ওপার বাংলায় ভীষণ মারপিট হচ্ছে, প্রচুর প্রাণনাশ হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদেরকে এপার বাংলায় পাঠিয়ে দিয়ে মা বাবারা নিশ্চিন্ত হবেন যে ছেলেগুলো প্রাণে বাঁচবে, মেয়েটি আর বাচ্চার ছেলেটি যেন প্রাণে বেঁচে গেল। ওইখানে কখন কার হাতে মারকে প্রাণ হারাবে, তাকে ওরা পাঠিয়ে দিই ওপার বাংলায় গিয়ে, কলকাতায় গিয়ে যদি কোথাও কোনো ঠাই পায় ওরা থাকবে। তো দাদা সেই এক হাতে বোনকে আর আরেক হাতে ভাইকে নিয়ে দাদা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দাদা দিদির সদর জায়গাটা গৌর নদী, আমি শুনেছি, সবটাই আমার শোনা কথা। সেই গৌর নদীতে আসলো, সেখান থেকে স্টিমার ছাড়বে, সেই স্টিমারে করে ওনারা গইলা থেকে বরিশালে আসবেন। গইলা থেকে বরিশালে আসার পথে ওখানে মা বাবা বাড়ির সবাই লোকজন দাদাদের স্টিমারে করতে এসেছিল। সে কি দাদা জানেও না কোথায় পানি দিচ্ছে, কোথায় যাচ্ছে, কী করতে যাচ্ছে। ওই ভাই আর বোন থেকে দুয়ারে দিতে করে দাদা স্টিমার হারিয়ে এসেছে। স্টিমারে উঠেছে, সেই বরিশাল থেকে আজকে হচ্ছে আরেকটা জায়গায়, সেখানে হচ্ছে বড় স্টিমার, সেইটাতে করে খুলনা আসবে। সেইখানে টিকিটের লাইন নাকি 7 দিন ধরে সেখানে লাইনে দাঁড়াতে হচ্ছে। মানে আমরা অবাক লাগে, খাওয়া নেই দাওয়া নেই, সেই বাচ্চা দুটো, মানে বোন দাদার নিজের বছরই তার 14-15 বছর বয়স, আর তার সাথে সেই বোন আর তার আরেক ভাই 6 বছর বয়স, 6 কি 7, ঠিক অ্যাকুরেট বয়স তো তখন কেউ বলতে পারতো না, আন্দাজ করে, মানে যা মনে পড়েছে দাদার ওই বয়সে যা মনে পড়েছে সেইটা। এখন সেইভাবে 6 রাত 7 দিন ওইভাবে লাইনে দাঁড়িয়ে থেকে থেকে খাওয়া নিয়ে নিয়ে যেতে গেছে। তারপরে সেই স্টিমারে তো লোক এত বেশি মানে লোক ভর্তি হয়ে গেছে যে স্টিমার আর জল প্রায় সমান সমান হয়ে গেছে, এবং সেই স্টিমারে উঠতে গিয়ে নাকি অনেকে পড়েও গেছে জলের মধ্যে। তাদের আত্মীয় স্বজন কেউ আর ফিরে তাকায়নি যে পড়ে গেল তাকে তুলি বা তাকে বাঁচাই বা তাকে না নিয়ে কী করে যাব, সেটাও কেউ ভাবেনি তখন। এমন অবস্থা, যার নিজের প্রাণ নিয়ে সবাই ব্যস্ত, নিজেকে কী করে বাঁচাবে। তারই মধ্যে দাদা 2 ভাই বোনকে হাতে করে স্টিমারে, সেই স্টিমারে করে আসলো হচ্ছে খুলনা থেকে এবারে আসবে হচ্ছে এপার বাংলার একটা ট্রেন পথে এবারে আসবে। সেই খুলনা থেকে ট্রেনে ওঠার সময় একটা বিশাল একটা ঘটনা, এত ভিড় এত লোক যে মানে কোথায় কে দাঁড়াবে, ট্রেনটা তো এসে দাঁড়ানো, কী করে লোকেরা উঠবে, সেই দরজা দুটোতে ভিড়। তখন ওই দাদার হাতে এক হাতে একটা বোন ধরা ছিল, আরেক হাতে ভাই ধরা ছিল। কিন্তু সেই যখন ধাক্কি মারপিটের মতন অবস্থা, ট্রেনে দরজা দিয়ে ওঠার জন্য, তখন কীভাবে যেন তার ছোটো ভাইয়ের হাতটা ফসকে যায়, ছোটো ভাই হাত ছাড়া হয়ে যায়। সেই বোনকে নিয়ে উঠছে, বোনকে নিয়ে দাদা কোনো রকমের পিছনে লোকের ধাক্কা দিয়ে সে ভিতরে ঢুকে গেছে, কিন্তু ভাই আলাদা হয়ে গেছে। সে তো চিৎকার করছে, দাদা দাদা করে খুব জোর চিৎকার করেছে। তারপরে
এদিকে দাদা তো উঠে পড়েছে ট্রেনের ভিড়ের, মানে দাদা উঠে পড়েছে, মানে কি তার পেছনে লোকে ধাক্কাতে দাদা ভেতরে দাদা তখন চিৎকারটা বুঝতে পেরেছে দাদা ভাই হাতে নেই। তখন দাদা বলছে, ভাই তুই কোথায়, ভাই তুই কোথায়, আমি তো উঠে পড়েছি, ভাই তুই কোথায়। ভাই তো জানে না যে দাদা উঠে পড়েছে। ভাই একা একা দাদা দাদা চিৎকার করছে, চিৎকার করতে করতে সে পড়ে গেছে মাটিতে। তখন তখন সব লোকজন তার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কে দেখবে তাকে। তখন একটা পুলিশ কিভাবে যেন তাকে দেখতে পেয়েছিল, বুঝতে পেরেছিল যে একটা কেউ বাচ্চা বা কেউ কিছু একটা পড়ে গেছে, সে চিৎকার করছে। তখন তাকে তুলে নিয়ে পুলিশটি কোনো রকমে তুলে নিয়ে জানালা দিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে বলছে, কী হয়েছে তোমার, কী হয়েছে। সে তো দাদা দাদা করে চিৎকারই করে যাচ্ছে। তখন সবাই বললো ওর বোধহয় দাদা ভিতরে উঠে গেছে। পুলিশটি তখন তাকে তুলে নিয়ে জানালা দিয়ে ভেতরে ধাক্কা মেরে ফেলে দিল যে দাদা যদি ভিতরে থাকে বাচ্চাটিও ভিতরে থাকবে। তারপরে আস্তে আস্তে চলে তারপরে আস্তে আস্তে কেউ কারোর গলা শুনতে পাচ্ছে না, লোকের ভিড়, চিৎকার চেঁচামেচি। তখন ট্রেন ছেড়ে দিল, আস্তে আস্তে ট্রেন চলতে শুরু করলো। এবারে দাদা তো ওইভাবে চিৎকার করে যাচ্ছে, ভাই তুই কোথায়, ভাই তুই কোথায়। আর ভাই ওকে দাদাকে দেখতে পাচ্ছে না। যাই হোক আস্তে আস্তে এসে পৌঁছালো ট্রেন এপার বাংলার সীমান্ত, ওপার বাংলার সীমান্ত পেরোলো পেট্রাপোল। তারপরে আসে পৌঁছলো আমাদের এপার বাংলায় বনগাঁতে। বনগাঁতে যখন ট্রেনটা ঢুকছে, বনগাঁ স্টেশনে যখন ট্রেনটা এসে দাঁড়ালো, খুব উলুধ্বনি আর সংকেত ধ্বনি শোনা গেল। সবাই মিলে উলুধ্বনি সংকেত ধ্বনি দিচ্ছে, তাদেরকে স্বাগত জানাচ্ছে। কিছু কিছু সন্ন্যাসী, তখন সন্ন্যাসীতে কেউ চিনত না, কিন্তু দাদা তখন আন্দাজ করেছিল এবং পরে শুনেছিল দাদা যে এই সন্ন্যাসীরাই হচ্ছে ভারত সেবাশ্রমের সন্ন্যাসী। তারা আমাদেরকে যেখানে আমরা যে এই দেশে এলাম আমাদেরকে আসতে মানে আসার জন্য তারা খুশি হয়েছে, তারা আমাদেরকে উলুধ্বনি সংকীর্তন দিয়ে স্বাগত জানাচ্ছে। তখন সবাই নামার পরে প্রত্যেকের হাতে ওরা চিড়ে আর দুধ দিল খাবার জন্য, আর দিল জল। 7 দিন এমনি 7-8 দিন তো না খেয়ে ছিল তারা। তারপর তো ওই ধকল তারপর ট্রেনে ওঠার সময় ওই রকম। যাই হোক সেই যে বাচ্চাটির কথা বলছি, যে যে পড়ে গিয়েছিল, যার উপর লোকে হেঁটে চলে গিয়েছিল, সেই বাচ্চাটিকে তখন দাদা খুঁজে পায় ট্রেনের মধ্যে। তারপরে তাকে নিয়ে নাবার পরে দেখে যে সে তার গায়ে খালি গা, জামাটাও কোথায় ভিড়ে ধাক্কাধাক্কি, জামাটাও কোথায় খুলে চলে গেছে। সেই অবস্থায় ভাইকে কোলে নিয়ে তুলে দেখে তার পিঠে একটা বিরাট বড় ক্ষত দাগ, লাল টকটক করছে, রক্ত ঝরে পড়ছে। তাকে কোনো রকমে তুলে নিয়ে তখন তাকে দেখছে যে কী করবো আমি এই ভাইকে। এবং সেই ভাই ভাগ্যপুর আমার সামনে, এখনও তার পিঠে সেই দাগ রয়েছে, সেই দাগ এখনও তার পিঠে সাদা, এখনও সেই চিহ্ন বয়ে বেড়াচ্ছে। কেউ জানেও না যে কী করে এটা হলো, কী করে এটা কীভাবে হলো। যাই হোক অনেক কষ্টের পর সেই দাগ সেরেছে, অপারেশন করতে হয়েছিল। এইভাবে হলো দাদার তার ভাই বোনকে নিয়ে জীবনে একটা বিরাট অভিজ্ঞতা। এবং এই অভিজ্ঞতা বোধ হয় জীবনে তার সব থেকে বড় অভিজ্ঞতা, গ্রেট কী বলবো আর কিছু আমি বলার ভাবতে দিতে পারছি না। এই বিরাট অভিজ্ঞতা দিয়ে তিনি তার জীবন এপার বাংলায় এসে তার জীবন শুরু করেছে। এই হলো দাদার জীবনের একটা বিরাট অংশ।